আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিএনপি দুধ কলা দিয়ে পুষে যে সাপদেরকে সংসদে নিয়ে এসেছে, তারা কি মির্জা আব্বাসের মতো পুরো বিএনপিকে আইসিইউতে পাঠিয়ে দেবে না তো? মানে বিএনপিকে বা মির্জা আব্বাসকে আইসিইউতে পাঠিয়ে দিলে তাদের তো কোনো ক্ষতি নাই, বরং পরিস্থিতিটা পথটা এমন পরিষ্কার হয় যে যাতে মনে হতেই পারে যে রাজনীতির তরিকায় বোধহয় এই, এবং গণতান্ত্রিকভাবে আপনি কতটা গণতান্ত্রিক সেটা প্রমাণের বোধহয় এটাই সুযোগ যে আপনি কত গালাগালি সহ্য করতে পারেন। প্রায়শই বিএনপির বর্ষিয়ান নেতারা এমন মন্তব্য করছেন গত কয়েক মাস ধরে যে তারা যখন থেকে রাজনীতি করেন তখন তরুণ নেতাদের অনেকের বাবা মায়ের বিয়ে হয়নি। মির্জা আব্বাসের ক্ষেত্রে বিষয়টা সত্যি সত্যি ভীষণভাবে সত্যি। মানে 90 সালে তো তিনি নির্বাচিত হয়ে ঢাকা শহরের মেয়র নির্বাচিত হয়ে পুরো ঢাকা শহরে ব্যাপক পরিচিতি পেলেন, কিন্তু 80-র দশক থেকেই বিএনপির যেসব নেতা রাজপথে এবং জনগণের ভেতরে জনপ্রিয় হয়ে ওঠেন এবং পরিচিত মুখ হয়ে থাকেন এলাকায়, তাদের একজন মির্জা আব্বাস। মানে রাজনীতিটা যেভাবে করবার কথা, দীর্ঘ সময় ধরে এলাকায় কাজ করছেন, এলাকায় একটা জনভিত্তি আছে, একটা রাজনৈতিক দলের পক্ষে মিটিং মিছিল সমাবেশ এসব করতে হচ্ছে, এবং সেসব আন্দোলন সংগ্রামে অংশ নেওয়ার মাধ্যমে ধীরে ধীরে রাজনীতিতে রাজনৈতিক দলে এক রকমের ক্রমাগতভাবে উঁচু দিকে যেতে থাকা এবং নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনে জয়লাভ করে জনগণের ভেতরে জনপ্রিয়তা যাচাই করে নেওয়া, যেটা মানে পুরনো প্রথা ছিল রাজনীতির। সে প্রথাতে নির্বাচন করেছেন, রাজনীতি করে এসেছেন এই মির্জা আব্বাসেরা। বিএনপিতেও যে শেষ প্রজন্মটি এখন বলা যায় টিকে আছে, নেতৃত্বের পর্যায়ে আছেন, যারা এভাবে একেবারে তৃণমূল থেকে এলাকা থেকে রাজনীতি করতে করতে সংসদে গেছেন, মন্ত্রী হয়েছেন এবং পুরো সময়টাই মানে সরকারে থেকেছেন, না হলে বিরোধী দলে বিক্ষোভে জেলে কারাগারে কাটিয়েছেন, সেই নেতাদের একজন মির্জা আব্বাস। কাজেই মির্জা আব্বাসকে লক্ষ্য করে যে হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারিরা, মানে এই তরুণ নেতারা, যাদের কারো কিন্তু 90 সালে মির্জা আব্বাস যখন মেয়র নির্বাচিত হয়ে গেছেন তখনও কারো জন্মই হয় নাই, সত্যিকার অর্থে এদের বাবা মাদেরও অনেকের দেখা হয় নাই, এই তরুণ নেতারা যে এরকম তীব্র অপমান করলেন এবং রাজনীতিতে এটাকেই সবচেয়ে বড় মশকরায় পরিণত করলেন যে এই তরুণেরা মির্জা আব্বাসকে যা ইচ্ছা তাই বলে গালাগালি করতে পারেন, সারাক্ষণ কৌতুক করতে পারেন, এবং সবচেয়ে বড় কথা এমনকি একেবারে কোলের শিশুর মুখ থেকে মির্জা আব্বাসকে চান্দাব্বাস চান্দাব্বাস ডাকাতে পারেন। এগুলো যে করলেন এরা, এর মূল উদ্দেশ্যই কিন্তু এই যে রাজনীতিটাকে, যে রাজনীতিবিদেরা তাদের পূর্ণকালীন পেশা, পূর্ণকালীন প্যাশন হিসেবে নিয়েছেন, তাদেরকে যাতে মাইনাস করে দেওয়া যায় বাংলাদেশের রাজনীতি থেকে। মানে যে প্রক্রিয়া 2007 সালে যখন এই যে দুর্নীতির মামলাগুলো শুরু হয়েছিল মির্জা আব্বাসদের বিরুদ্ধে 1/11 সরকারের আমলে, তখন থেকে যে প্রচেষ্টাটা বাংলাদেশের রাজনীতিতে এরও আগে থেকে সুশীল সমাজ, সেনাবাহিনী, বিদেশি রাষ্ট্রদূতদের প্রক্রিয়ায় শুরু হয়েছিল, সেটারই একটা ফলশ্রুতি মির্জা আব্বাসের প্রতি এই আক্রমণ। মানে বিএনপির মির্জা আব্বাসকেই যে একটা প্রতীক করে বিএনপি একটা চান্দাবাজের দল, বিএনপি ডনদের দল, বিএনপি সন্ত্রাসীদের দল, এটা প্রমাণের চেষ্টা হবে, সেটা একেবারে সুনির্দিষ্টভাবে বেছে নিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে করা হয়েছে। হাদি গুলিবিদ্ধ হওয়ার পরই যেহেতু হাদি মির্জা আব্বাসের আসনে নির্বাচন করবেন বলে ঢাকা 8-এ প্রচারণা শুরু করেছিলেন, মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গিয়েছিলেন হাদিকে দেখতে, এবং তখন সকলকে বিস্মিত করে হঠাৎ করে হাদির ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা, মানে জুমা সহ ইনকিলাব মঞ্চের কর্মীরা ওখানে মির্জা আব্বাসকে এমন ভাবে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে, বিক্ষোভ করতে থাকে এবং বলতে থাকে মির্জা আব্বাসই হাদিকে গুলি করিয়েছে, যে মির্জা আব্বাসকে রীতিমতো সেনা প্রহরায় ঢাকা মেডিকেল থেকে বেরিয়ে আসতে হয়। এবং তারপর হঠাৎ হাদির বোন সংবাদ মাধ্যমের সামনে বলে বসেন তার ভাইকে খুন করে থাকতে পারে, আওয়ামী লীগও খুন করে থাকতে পারে, আর বিএনপির মির্জা আব্বাস তো খুন করতেই পারে, কারণ বিএনপির নেতারা এমনকি প্রেসিডেন্ট জিয়াকে বেঁচে থাকতে দেয় নাই, কাজে তার ভাইকে বেঁচে থাকতে দেবেন কি করে। এই যে একবার শুরু হলো
মির্জা আব্বাসের বিরুদ্ধে ক্যাম্পেইন, তারপর হাদির মৃত্যুর পরপরই তো ছাত্র শিবির নেতা ডাকসু ভিপি সাদিক কায়েম বলে বসলেন যে তারা সন্ত্রাসী এবং চাঁদাবাজিদের বিরুদ্ধে বিরাট আন্দোলন গড়ে তুলবেন এই ঢাকার ৮ আসন থেকে। তখন সব অভিযোগের তীর গিয়ে পড়লো এই মির্জা আব্বাসের দিকে। আর এরপর যখন শেষ পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন 11 দলের মনোনয়ন পেলেন নাসির উদ্দিন পাটোয়ারি এই ঢাকা ৮ এসে, যিনি ঢাকা ৮-এর ছেলে নন, তার ওখানে কোনো ভিত্তি নাই, অথচ তিনি পুরোপুরিভাবে ওই এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক নেতা এবং এলাকায় যার ব্যাপক জনভিত্তি। এমনকি গত আওয়ামী লীগ শাসনামলে যখন তিনি বারবার জেলে যাচ্ছেন, বের হচ্ছেন, বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে, তখন তার স্ত্রী আফরোজা আব্বাসও ওই এলাকায় ভীষণ জনসম্পৃক্ত রাজনীতি শুরু করেন। এমন মির্জা আব্বাসের বিরুদ্ধে নাসির উদ্দিন পাটোয়ারি এরপর ক্রমাগতভাবে অপমানজনক সব ভিডিও ভাইরাল করতে থাকেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিতে থাকেন, যার মূল কথাই থাকে যে মির্জা আব্বাস একজন সন্ত্রাসী, মির্জা আব্বাস চাঁদাবাজ এবং মির্জা আব্বাস আসলে চান্দাব্বাস। এবং এরপর সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ, একটা কোলের শিশু, মাত্র তার মুখ দিয়ে কথা ফুটতে শুরু করেছে, তাকে দিয়ে বলাতে থাকে স্লোগানের মতো মির্জা আব্বাস চান্দাব্বাস, মির্জা আব্বাস চান্দাব্বাস। এরপর ওই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর অবশ্য সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ক্ষমা চান, কিন্তু ততক্ষণে একটা কোলের শিশুর মুখ দিয়ে এমন একজন বর্ষিয়ান রাজনীতিবিদকে, যাদের দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের ইতিহাস, এমনকি এই যে 15 বছর আওয়ামী লীগের শাসনামলের বিরুদ্ধেও যারা ক্রমাগতভাবে রাজপথে ছিলেন, কারাবরণ করেছেন বারবার, এমন একজন নেতাকে এই অপমান করাটাকে একটা হাসি মশকরার বিষয়ে পরিণত করলেন হাসনাত আব্দুল্লাহ। এবং তারপর হাসনাত আব্দুল্লাহ এমপি ক্ষমা চাইলেন বটে, কিন্তু ততক্ষণে মির্জা আব্বাস সম্পর্কে যাচ্ছে তাই বলা যায়, বর্ষিয়ান নেতাদের সম্পর্কে যাচ্ছে তাই বলাটাই রাজনীতি, নতুন বন্দোবস্ত, এবং এর মাধ্যমেই রাজনীতির সংস্কার হয়ে যাবে, এই বিষয়টা মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে গেল। নাসির উদ্দিন পাটোয়ারির যন্ত্রণা ক্রমাগত সহ্য করতে না পেরে মির্জা আব্বাসের এক ভক্ত হবেন, রমনা শাখার বিএনপির আহ্বায়ক, তিনি মামলার আবেদন করে বসেছিলেন যে নাসির উদ্দিন পাটোয়ারি বারবার মির্জা আব্বাসকে মানহানির চেষ্টা করছেন, মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখাচ্ছেন। এবং এই মামলা করবার পর নাসির উদ্দিন পাটোয়ারিরা ভীষণ তেলে বেগুনে জ্বলে উঠে বলতে থাকলেন যে এগুলো নাকি ফ্যাসিস্ট আচরণ, এই যে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে যে তিনি মির্জা আব্বাসের মানহানি করতে গেছেন, তিনি যা ইচ্ছা তাই না হয় বলেছেনই, কিন্তু এই মামলার অর্থ হচ্ছে বিএনপি আর মির্জা আব্বাস গণতন্ত্র বোঝে না। বিএনপি এর সাথে সাথে মির্জা আব্বাসের মানহানি হচ্ছে, তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে, এই বলে তার এলাকার রমনা থানার যে আহ্বায়ক মামলার আবেদন করেছেন তাকে উল্টো শোকজ করে বসলো যে তিনি কেন অতি উৎসাহী হয়ে মামলার আবেদন করেছেন। মানে ধারণা তো করা যেতেই পারে ওই ব্যক্তি তো মির্জা আব্বাসের অনুমতি ছাড়া এমন একটা মামলা করেন নাই। তার মানে বিএনপি তখন সিদ্ধান্ত নিল তারা মির্জা আব্বাসের পক্ষে দাঁড়াবে না, তারা দাঁড়াবে নাসির উদ্দিন পাটোয়ারি আর হাসনাত আব্দুল্লাহ পক্ষে। বিএনপি দুধ কলা দিয়ে শাক পোষার সিদ্ধান্ত নিল। এই হাসনাত আব্দুল্লাহ এখন এমপি পদে সংসদে বসছেন তারেক রহমানের ঠিক উল্টো দিকে। এই যে হাদি যে শব্দটা, যে অশ্লীল শব্দটির জন্য সারা বাংলাদেশে পরিচিত হয়ে উঠেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তালেবস্য দিয়ে তৈরি যে শব্দটি বলে, সে শব্দটি আমি প্রথম লক্ষ্য করি কিন্তু যখন তারেক রহমানের বিরুদ্ধে এই তরুণ নেতারা এই শব্দ ব্যবহার করে স্লোগান দিয়েছিলেন 2025-এর জুলাইয়ে। 2025-এর জুলাইয়ে মিটফোর্ডের সামনে যখন এক ভাঙাড়ি ব্যবসায়ীকে হত্যা করা হয় ইট দিয়ে মাথা থেতলে, এবং সেজন্য ছাত্র দলের এক নেতা দায়ী বলে জানা যায়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ থেকে দলে দলে সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে ছাত্রছাত্রীরা বেরিয়ে এসে, মানে চাঁদা ওঠে পল্টনে, সে চাঁদা যায় লন্ডনে, এই স্লোগান তো দিলেনই, তারা ওই স্লোগান দেওয়া শুরু করলেন যে টিনের চালে কাওয়া তারেক রহমান, এবং সেই শব্দ হাদির সেই শব্দ। এবং এই প্রথম
আমি তখন সেই শব্দ লক্ষ্য করলাম যে এই শব্দটি একটা মূলধারার স্লোগানে পরিণত হয়েছে বাংলাদেশের ছাত্রছাত্রীদের মুখে, এবং তারপর তো বিভিন্ন কারণে তারা এই টিনের চালে কাউয়া স্লোগান দিয়েছেন। এবং সেবার মনে করে দেখেন ওই সাধারণ ছাত্রছাত্রীদের তারেক রহমান এবং বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তখনকার মিছিলে তখন এসে জামায়াতে ইসলামী যোগ দিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতি ফাইজুল হক নেমে এলেন ঢাকা শহরে সেই স্লোগানে এবং আন্দোলনে। কাজেই তারেক রহমান 2025-এর জুলাইয়ে কিন্তু এই ধরনের আক্রমণের কেন্দ্রবস্তুতে পরিণত হয়েছিলেন, যখন ঢাকা শহরের সকল প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এমন অশ্লীল স্লোগান দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে বেরিয়ে এসেছিলেন। এখন বিএনপি যেই দর কষাকষি আর সমঝোতার নির্বাচনের মাধ্যমে এই জাতীয় নাগরিক পার্টির এই নেতাদেরকে সংসদ সদস্য বানিয়েছে, যেখানে বিএনপি যে মনোনয়ন দিয়েছে হাসনাত আব্দুল্লাহর সিটে যেই ব্যক্তিকে, তিনি নাকি ঋণ খেলাপি হওয়ার কারণে শেষ পর্যন্ত তার মনোনয়নই বাতিল হয়ে গেছে। বিএনপি কোনো প্রার্থী দিতে পারে নাই হাসনাত আব্দুল্লাহর আসনে, সেই অবস্থায় হাসনাত আব্দুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখন সংসদে। এবং এই যে বেয়ারামি করা, বেয়াদবি করা এবং অশ্লীল বাক্য ব্যয় করাকে রাজনীতিতে পরিণত করা যে তরুণদেরকে বিএনপি এক রকমের দুধকলা দিয়ে পুষে তাদের সাথে সংসদে নিয়ে এসেছে তাদের বিরোধী দল হিসেবে, এখন সংসদে এরা এরই মধ্যে প্রথম অধিবেশনের প্রথম দিনেই স্লোগান দেওয়া শুরু করেছেন। এখন তারা যদি হঠাৎ হাসনাত আব্দুল্লাহ এমপি, নাহিদ ইসলাম এমপি, আক্তার হোসেন এমপি, হান্নান মাসুদ এমপিরা যদি হঠাৎ করে এরকম কোনো অশ্লীল স্লোগান সংসদে কোনো এক সময় দিয়ে বসেন এবং সংসদের ফ্লোরে সেই সরাসরি প্রচারিত অধিবেশন থেকে সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, তখন হাসনাত আব্দুল্লাহদের তো কিছু হারানোর নাই। বিএনপি কি ততটা সম্মান হারানোর জন্যে, ততটা রাজনৈতিক ভিত্তি হারানোর জন্যে এবং নিজেদেরকে সত্যিকার অর্থে এমন অপমান আর হাস্য মস্করার কেন্দ্রে পরিণত করবার জন্য প্রস্তুত আছে? বিএনপি দুধ কলা দিয়ে পুষে যে সাপদেরকে সংসদে নিয়ে এসেছে, তারা কি মির্জা আব্বাসের মতো পুরো বিএনপিকে আইসিইউতে পাঠিয়ে দেবে না তো? মানে বিএনপিকে বা মির্জা আব্বাসকে আইসিইউতে পাঠিয়ে দিলে তাদের তো কোনো ক্ষতি নাই, বরং পরিস্থিতিটা, পথটা এমন পরিষ্কার হয় যে যাতে মনে হতেই পারে যে রাজনীতির তরিকায় বোধহয় এই, এবং গণতান্ত্রিকভাবে আপনি কতটা গণতান্ত্রিক সেটা প্রমাণের বোধহয় এটাই সুযোগ যে আপনি কত গালাগালি সহ্য করতে পারেন। এটাই কি বিএনপি মেনে নিল? নাকি বিএনপি মির্জা আব্বাসের পরিণতি থেকে, যেই রাজনীতিবিদ তার পুরো জীবন বিএনপির দল গঠন, রাজনৈতিক ভিত্তি তৈরি, তার জনভিত্তি তৈরিতে ব্যয় করেছেন, তার যে পরিণতি এই তরুণ নেতারা ঘটালেন, কিংবা ধরলাম তাদের কারণে ঘটে নাই, তিনি বয়স্ক, তার এমনি শারীরিক অসুবিধা হয়েছে নানা স্ট্রেস থেকে, কিন্তু মানে তার সঙ্গে যে আচরণটা করে তাকে এই তার জীবনের শেষ অধ্যায়ে এসে যে পরিস্থিতিতে, যে অপমানজনক পরিচিতির দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এবং সারা দেশ জুড়ে এই তরুণ নেতারা নিয়ে গেলেন, মানে মির্জা আব্বাস যে শেষ পর্যন্ত চান্দা আব্বাস পরিচিতি নিয়ে হাসপাতালে গেলেন, সেই পরিণতির জন্য বিএনপি প্রস্তুত আছে তো? বিএনপি তাই জানে একটা খুব সরু সুতার ওপর দিয়ে হাঁটছে তারা, সেখানে তাদের প্রত্যেক বর্ষিয়ান নেতার সম্মান, তাদের দলের রাজনৈতিক অবস্থান কিংবা তাদের শীর্ষ নেতার সম্মান, অবস্থান সবকিছু যে কোনো সময় ধসে পড়তে পারে এই তরুণ নেতাদের বেয়ারা আচরণের কাছে। এ অবস্থায় বিএনপি কিভাবে সামাল দেবে এদের, সেই কৌশল বিএনপিকে খুব শিগগিরই বের করতে হবে। মানে সব শর্তে বিএনপি যদি উল্টো রাজি হয়ে যায় আর তাদের নেতাদেরকেই উল্টো শোকজ করে ওদের প্রতিরোধে দাঁড়ালে, তাহলে সম্ভবত বিএনপির জন্য সামনের পরিস্থিতি আরো জটিল হবে। সেই জটিলতা বিএনপিকে আইসিইউতে নিয়ে যাবে কিনা সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়ে রাজনীতির মাঠে গরম ছিল বিএনপি, জন্মও হয়েছে এই ইন্ডেমনিটি দেওয়ার পরপরই। এখন 2024 সালে তথাকথিত জুলাই বিপ্লবের খুনিদের দায়মুক্তি দিয়ে একই কৌশলে তারা রাজনীতি করতে চাইছে
সরকার টিকে থাকতে চাইছে। প্রশ্ন হলো, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে খুনের দায় মুক্তি দিয়ে কোনো দল কতদিন টিকে থাকতে পারে? বিএনপিকে কি আসলেই এই খুনের দায় মুক্তি রাজনীতি করে টিকে থাকতে হবে, নাকি তারা জনগণের প্রকৃত সমর্থন পাওয়ার জন্য ন্যায় ভিত্তিক রাজনীতির পথটি বেছে নেবে? জুলাই সন্ত্রাস চলাকালে নিহত পুলিশ সদস্যদের যারা হত্যা করেছিল সেই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে আদালত সেই মামলা গ্রহণ করেনি। বোঝাই যাচ্ছে আদালতকে নির্দেশিকা দেওয়া আছে, যে নির্দেশিকা অবৈধ ইউনূস সরকারের ধুরন্ধর আইন উপদেষ্টা আসিফ নজরুলই দিয়ে গিয়েছিলেন। উপরন্তু এই তথাকথিত জুলাই সন্ত্রাসীদের রাষ্ট্র আইন করে ইন্ডেমনিটি দিয়ে গেছে। 1975 সালেও সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিএনপি ইন্ডেমনিটি দিয়েছিল, বা মুশতাক দিয়েছিল, বিএনপি সেটাকে আইনে পরিণত করেছিল। 2024-এর তথাকথিত জুলাই সন্ত্রাসের এবং 75 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি দল হিসাবে বিএনপি এবং পরিবার হিসাবে জেনারেল জিয়াউর রহমানের পরিবার। আর বাংলাদেশে বারবার আইন করে খুনিদের ইন্ডেমনিটি দেওয়া পরিবার হিসেবেও চিহ্নিত জেনারেল জিয়াউর রহমানের পরিবারই। বাংলাদেশের রাজনীতিতে দায় মুক্তির ইতিহাস ততটাই পুরাতন যতটা এদেশে রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস। আর এই ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট অধ্যায়গুলোর সঙ্গে একটি নাম বারবার উচ্চারিত হয়, জেনারেল জিয়াউর রহমানের পরিবার এবং তাদের রাজনৈতিক উত্তরাধিকার, আসলে যে দলটি, তার নাম বিএনপি। সম্প্রতি তথাকথিত জুলাই অভ্যুত্থানের নামে যে সহিংসতার ঘটনা ঘটে গেছে এবং সেই সহিংসতার সাথে জড়িতদের দায় মুক্তি দেওয়ার পরিকল্পনা দেখে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে খুনিদের পুরস্কৃত করার সেই পুরাতন চর্চা আবারও ফিরে আসতে চলেছে। বিএনপির রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে বোঝা যায় এই দলটি তার অস্তিত্বের শুরু থেকেই খুনিদের পৃষ্ঠপোষকতা করে এসেছে। 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর যারা ক্ষমতা এসেছিলেন তারা শুধু খুনিদের বিচারের পথ বন্ধ করেনি, বরং তাদের পুরস্কৃত করেছেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচার রুদ্ধ করার জন্য প্রণীত ইন্ডেমনিটি অধ্যাদেশকে বৈধতা দেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর খুনিদের বিদেশের দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেন। আচ্ছা, সেও না হয় মানা গেল, কিন্তু এমন ঘটনাও কি শুনেছেন যে যুক্তরাজ্যের হাউস অব কমন্স থেকে সপরিবারে বঙ্গবন্ধু এবং জেলের ভেতর জাতীয় 4 নেতাকে হত্যার ঘটনায় তদন্ত করার লক্ষ্যে একটি কমিটি ঢাকায় আসতে চাইলে জিয়াউর রহমানের সরকার সেই তদন্ত কমিটির সদস্যদের ভিসা পর্যন্ত দেয় না। এতে হাউস অব কমন্সের ওই তদন্ত কমিটি মনে করেছিল যে এসব হত্যাকাণ্ডে হয়তো জেনারেল জিয়াউর রহমানেরও হাত থেকে থাকবে, না হলে তদন্ত কাজে বাধা দেওয়ার তো কোনো কারণ থাকতে পারে না, তাই না? এই ধারাবাহিকতাই পুনরাবৃত্ত হতে দেখা যাচ্ছে তথাকথিত জুলাই অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে, যেখানে পুলিশ সদস্য সহ শতাধিক মানুষ নিহত হয়েছেন। সেখানে হত্যাকারীদের বিচারের আওতায় আনার পরিবর্তে তাদের জুলাই যোদ্ধা আখ্যা দিয়ে দায় মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আদালত পর্যন্ত সেই হত্যাকাণ্ডের মামলা গ্রহণ করতে অস্বীকার করছে, যা স্পষ্ট করে বোঝাচ্ছে যে বিচারিক প্রক্রিয়াকেও প্রভাবিত করা যায়। দুঃখজনক হলো এই হত্যাকাণ্ডের জন্য জাতিসংঘকে দিয়ে একটি তদন্ত করিয়ে সেই 1400 সংখ্যাকে তারা ফলাও করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করেছে। অথচ এই 1400 লাশের ভেতর কত সংখ্যক 5ই আগস্টের পরে হত্যা করা হয়েছে আর কতজন পুলিশ ছিল এই লাশের মধ্যে, তা নিয়ে তদন্ত করতে আগ্রহী নয় এরা। বিস্ময়কর, তাই না? বিএনপির এই রাজনৈতিক দর্শনের মূল সমস্যা হলো এই দলটি কখনোই গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি করতে পারেনি বা চায়নি। ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য এই দলটি সর্বদা সহিংসতা এবং অবৈধ পথকে বেছে নিয়েছে। 2014 এবং 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ না করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা থেকে শুরু করে পেট্রোল বোমা হামলার মতো সন্ত্রাসী কার্যকলাপ বিএনপির রাজনীতিতে হিংসার চর্চার স্থায়ী বৈশিষ্ট্য। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার সনদ অনুযায়ী কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে হত্যাকারীদের দায় মুক্তি দেওয়া যায় না। বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু বিএনপির রাজনৈতিক কৌশল হলো যখনই তারা ক্ষমতার কাছাকাছি পৌঁছায় তখনই তারা খুনিদের দায় মুক্তি দিয়ে নিজেদের রাজনৈতিক ভিত্তি মজবুত করার চেষ্টা করে। এটি শুধু আইনের শাসনের বিপরীতই নয়, বরং একটি সভ্য সমাজের মৌলিক নৈতিকতার পরিপন্থী। 1975 সালের পর থেকে বাংলাদেশে যতবার দায় মুক্তি আইন করা হয়েছে তার প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যেই ব্যবহৃত হয়েছে। অপারেশন ক্লিন হার্ট,
এমনকি বিদ্যুৎ এবং জ্বালানি খাতে দ্রুত সরবরাহের নামে দায়মুক্তি, প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে এই আইনগুলো নির্দিষ্ট গোষ্ঠীকে রক্ষা করার জন্য প্রয়োগ করা হয়েছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে বিশেষত্ব হলো তারা শুধু নিজেদের রক্ষার জন্য নয়, বরং হত্যাকারীদের পুরস্কৃত করার জন্য দায়মুক্তি আইন ব্যবহার করেছে। বর্তমান পরিস্থিতিতে এনসিপি নেতা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ যারা তথাকথিত জুলাই অভ্যুত্থানের সহিংসতায় জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা গ্রহণে আদালতের অস্বীকৃতি স্পষ্ট করে যে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা চলছে। এই প্রবণতা গণতন্ত্র এবং আইনের শাসনকে অত্যন্ত বিপজ্জনক করে তুলছে। কারণ যখন হত্যাকারীরা জানে যে তাদের দায়মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে, তখন তারা আরো নির্বিচারে সহিংসতায় লিপ্ত হওয়ার সাহস পায়। বিএনপি রাজনৈতিক পরিচয়ের সঙ্গে এই দায়মুক্তির সংস্কৃতি এতটাই গভীরভাবে জড়িত হয়ে গেল যে দলটি এই পথ ছাড়া রাজনীতি করার বিকল্প খুঁজে পাচ্ছে না বা খুঁজে পাবেও না। কিন্তু এর পরিণতি কি হবে? বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে, আইনের শাসন দুর্বল হয়ে পড়বে, নিরীহ মানুষের জীবন এবং সম্পত্তি ক্রমাগত ঝুঁকির মুখে পড়বে। আজকের এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বিএনপি কি শুধু খুনিদের দায়মুক্তি দিয়েই রাজনীতি করতে পারে? এর বিকল্প কি কিছু নেই? এই দলের কাছে কি গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ রাজনীতির কোনো পথ নেই? ইতিহাস বলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান থেকে শুরু করে তার স্ত্রী খালেদা জিয়া এবং আজকে তার পুত্র তারেক রহমান পর্যন্ত সবাই একই পথ অবলম্বন করেছেন এবং করছেন। তারা ক্ষমতা দখল, ক্ষমতা ধরে রাখা, ক্ষমতা পুনরুদ্ধারের জন্য সর্বদা হিংসাত্মক পথটাই বেছে নিয়েছেন। কিন্তু এই পথ দেশ এবং জাতির জন্য কতটা ক্ষতিকর তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে। গত কয়েক দশকে বাংলাদেশ যত রাজনৈতিক হত্যাকাণ্ড দেখেছে তার অধিকাংশেরই সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে বিএনপি। 21শে আগস্টের কথাই ধরুন, 21শে আগস্টের হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়ে তারেক রহমানকে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী করেছে এবং তার মিত্র শক্তিগুলো এই পুরো সব হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িত। কিন্তু প্রতিটি ক্ষেত্রে তারা ইনডেমনিটি দিয়েছে, ইনডেমনিটি পেয়েছে। আর প্রতিবারেই এই হত্যাকারীদের দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছে বিএনপি এবং জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা। বাংলাদেশের জনগণ এখন বুঝতে পেরেছে যে বিএনপির রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি হলো সহিংসতা এবং দায়মুক্তি। এই দল কখনোই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করে না এবং অস্থিতিশীলতা সৃষ্টি করে এবং হিংসাত্মক পথে ক্ষমতা দখলের চেষ্টা করে। আর এই প্রক্রিয়ায় যারা নিহত হয় তাদের হত্যাকারীদের বীর বলে আখ্যায়িত করে এবং তাদের দায় মুক্তি দেওয়ার জন্য আইন প্রণয়ন করে। 1975 অপারেশন ক্লিন হার্ট, 2024-এর জুলাই সন্ত্রাসী। একটা প্রশ্নের উত্তর দিন তো, বিএনপিকে কেন বারবার এই হত্যাকাণ্ডের দায় মুক্তি দিয়ে টিকে থাকতে হয়? অবশ্য তাদের জন্মই হয়েছে হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি হিসেবে। ভালো থাকবেন সবাই।